This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বাগত আপনাকে টিভি9 বাংলায়। এখন সময় বেঙ্গল ব্রেকিং আর বেঙ্গল ব্রেকিং নিয়ে শর্মিষ্ঠার সঙ্গে আমি দীপ রয়েছে আপনাদের সঙ্গে। দীপ, আরএসএস এর শতবর্ষ পূরণ অনুষ্ঠান ছিল, সেই শতবর্ষ পূরণ অনুষ্ঠান থেকে মোহন ভাগবত একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। কি বলেছেন? ভারতে কেউ অহিন্দু নয়, খ্রিস্টান হোক বা মুসলিম, সকলেই একই পূর্বপুরুষের সন্তান। প্রত্যেক হিন্দুকে বুঝতে হবে সেই হিন্দু, কারণ একজন হিন্দু ভারতের প্রতি দায়বদ্ধ। বেঙ্গালুরুতে যে অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে এই কথা বলেন মোহন ভাগবত। ভারতীয় আর হিন্দু অভিন্ন পরিচয়, এই পুরনো বক্তব্যই কি ফের প্রচার করলেন সংঘ প্রধান? অনেকেই প্রশ্নও করছেন। Since its creation, Sangha has always stood by, respected, offered tributes and protected this Tiranga Dhwaj. When court said that this flag can be hoisted by private institutions also, we have started flag hoisting on 15th August and 26th January in Sangha also. It entangled in that cord and it stopped half-mast. Now someone has to go there and untangle it and take it to the top. Nobody dared, but there was one youth. He ran there, he climbed this top, took the flag, took it to the top and then climbed down, and he was welcomed by everybody. Pandit Jawaharlal Nehru asked him this. He said, okay. But later on, some workers there, they whispered in the ears of Pandit Nehru, you have called him, but he goes to Shaka. His name was Kishan Singh Rajput. He expired 10 years before. Nobody is a Hindu. Every Hindu must realize he is a Hindu. Because being Hindu means being responsible for Bharat. Actually in Bharat, there is no Ahindu. All the Muslims, all the Christians, they are also descendants of the same ancestors. We have to be prepared for their repeated tries. We have to give befitting answer, defeat them always, each time causing them some loss that they will repent forever. When this goes on, one day Pakistan will understand. 26 তৃণমূল ফের ক্ষমতায় এলে হিন্দু বিতরণ সম্পূর্ণ হবে। বর্ধমানের সভা থেকে এমন বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর। বৃহত্তর সনাতনী ঐক্য গড়ে তোলার ডাক দিলেন বিরোধী দল নেতা। বদলা চাইলে বদল আনতে হবে, হুঙ্কার শুভেন্দু। বদলা চান কি না, তাহলে 26-এ বদল আপনাকে আনতে হবে। হিসাব আমরা নেব, বদলা হবে, বদলাও হবে, এটুকু আমি বলে দিতে পারি। এরা ল্যান্ড জিহাদ, লাভ জিহাদ, রেশন জিহাদ, ধর্ম জিহাদ, ভোট জিহাদ করে এই পশ্চিমবঙ্গকে বাংলাদেশ 2 করতে চায়। এই পশ্চিমবঙ্গকে আমরা বাংলাদেশ বানাতে দেব না, দেব না, দেব না। দ্বিতীয় হলো, এই রাজ্য নাই রাজ্যে পরিণত হয়েছে। 2011 সালে এসে মমতা ব্যানার্জি শিল্প তাড়িয়েছেন। মোট 6888টা শিল্প বন্ধ হয়েছে। 2016 সালে এসে তিনি চাকরি চুরি করেছেন। 2026 সালে যদি তিনি আসেন, আমি আপনাদেরকে পরিষ্কার ভাবে বলতে চাই, হিন্দুদের তাড়ানোর কাজটা সম্পূর্ণ করবেন। তাই বৃহত্তর সনাতনী ঐক্য গড়ে তুলুন। শুভেন্দু অধিকারী প্রত্যেকদিন হাওয়া গরম করছেন, 26-এ সেই গরম হাওয়া ও নিজের থেকেই বেরিয়ে যাবে। আর শুভেন্দু অধিকারী হচ্ছে সব থেকে বড় খলনায়ক বিজেপির। সে বিজেপিকে শুদ্ধ নিজেও ডুববে, বিজেপিকে নিয়ে ডুববে। এটা আমাদের কথা না, এটা হচ্ছে সায়ন্তন বসুর কথা। উল্টো দিকে অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে গিয়ে দাঁড় করিয়েছিলেন। সেই অভিজিৎ গাঙ্গুলি বলছেন যে আমি দেখতেই পাচ্ছি না যে এখানে বিজেপি কোনোভাবে তৃণমূলকে সরানোর মতন মানে প্রস্তুতি আছে বা সেই রকম উপায় আছে। তো একা কুম্ভ রক্ষা করে নকল বুদ্ধিঘর, আর গলার জোরে অনেক কিছু বলছেন। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, এবং সামনের দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই থাকবে।
এসআইআর আবহে ফের বাংলাদেশি ডেরার হদিশ, এবার বাংলাদেশিদের খোঁজ মিলল নিউ টাউনের উদয়নপল্লীতে। TV9 বাংলার এক্সক্লুসিভ রিপোর্ট। পূর্বপাড়া, ঘুনি, আটগড়ার পর এবার উদয়নপল্লীতে বাংলাদেশিদের হাঁটি খুঁজে পাওয়া গেল। এসআইআর শুরু হতেই বাড়ি বিক্রি করে উধাও বহু অনুপ্রবেশকারী, যদিও এলাকার মানুষ বলছেন অনেকে ঘাপটি মেরে রয়েছে। এই কলকাতার মধ্যেই রয়েছে আরেকটা কলকাতা, হেঁটে দেখতে শিখুন। পরামর্শ দিয়ে গেছেন কবি শঙ্খ ঘোষ। আমরাও কলকাতা থেকে অনতি দূরেই একটু হাঁটাহাঁটি করছিলাম বিধাননগরের উদয়নপল্লীতে। এসআইআর ঘোষণার পর থেকে সেখানে চাঞ্চল্য ছড়িয়েছে। এখানে দেখুন কি বলছে, জিজ্ঞাসা করছি লোক সব কাজে ভাড়া সব ভাড়া চলে গেছিল না আছে, এইটা ভাড়া আছে, সেটাকে ভাড়া আছে। সাদা লাগাম কাজে গেছে, ও আসবে আজকে, আসবে না কালকে যাবে। সব এখানকার লোক, আমাদের কলকাতায় লোক সব, কলকাতার লোক। আমার কলকাতায় না না, কলকাতা কি দেখো, ডায়মন্ড হারবার, নামখানা বলো, আমাদের 24 পরগনার লোক সব। না আপনারা তো কলকাতার লোক বোঝা যাচ্ছে। এরা কি কিসের লোক সেটা আমরা বলি, বাংলাদেশ, সেটা আমি বলছি। ইটের কাঁচা দেওয়াল তুলে টিনের ছাউনি দেওয়া ঘর, সেগুলোতে তালা। ছিলেন কারা, গেলেন কোথায়? আরেকটু এগিয়ে একটা আধ পাকা বাড়ি, অন্ধকার গলির দুপাশে ঘর, তালাবন্দি ঘর দেখিয়ে বৃদ্ধ প্রতিবেশী বললেন এখানে বাংলাদেশি থাকতো, পালিয়েছে। তখন কিন্তু তারা এখানে তাদের যে অস্থায়ী ভিটে ছিল সেটা তো ছেড়ে পালিয়ে গেছেন। অনেকে না এখানে স্থায়ী ভিটে কিনে ফেলেছিলেন, সেই স্থায়ী ভিটেও বিক্রি করে পালিয়ে গেছেন। দেখো এই যে এই বাড়িটা, এখানে তালা ঝুলছে, এইটা বাংলাদেশি নাগরিকরা এখানে এই বাড়ি কিনে বসবাস করছিলেন, কিন্তু তারা এখন এই এসআইআর আবহে এই বাড়ি বিক্রি করে দিয়ে পালিয়ে গেছেন, সেটা এলাকাবাসীরা বলছেন। পরের বাড়িটা দেখো, এই বাড়িতেও তালা ঝুলছে, তবে এরা কর্মসূত্রে বাইরে গেছেন বলে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন। পরের বাড়ি, এটাতেও তালা ঝুলছে। কিন্তু এই যে বাড়িটা, এই বাড়িতে যে বাংলাদেশিরা বসবাস করতেন এবং তারা যে এই বাড়ি কিনে ফেলেছিলেন এখানে এসে, এটা কিন্তু স্থানীয় বাসিন্দারা মেনে নিচ্ছেন, আমাদের ক্যামেরার সামনে তারা স্বীকার করেছেন। কোনটা বাংলাদেশের? এটা বাংলাদেশ বন্ধ করে দিয়ে পালিয়ে গেছে, বিক্রি করে দিয়ে পালিয়ে গেছে। কতদিন ছিল? এই প্রায় 10-15 বছর ছিল, তারপরে বিক্রি করে দিয়ে পালিয়ে গেছে। হ্যাঁ, এই 1 মাস হলো গেছে। আমরা দেখেন, আমরা তো এখানে 2016-তে এসেছি, তখন থেকে ওনাদেরকে এখানেই দেখেছি। আপনারা 2016 সালে এখানে এসে তখন থেকে এখানে দেখছেন, তারপরে পালিয়ে গেলেন 15 দিন আগে, 15-16 দিন আগে উনি চলে গেছেন এখান থেকে। আপনারা কি করে জানলেন তারা বাংলাদেশি কথাবার্তা? তারপরে ওনারা আমাদের সাথে মিশতে করতো, তো তাই বলতো যে আমরা বাংলাদেশে বাড়ি। উনি স্বীকার করেছে আমাদের বাংলাদেশে বাড়ি। কসবায় গুলশান কলোনি, মেদিনীপুর শহরের হঠাৎ পল্লী, বিধাননগরের উদয়নপল্লী, বাংলা জুড়ে আর কটা এমন পল্লী উজিয়ে রয়েছে? কতজন বাংলাদেশি লুকিয়ে রয়েছেন বাংলায়? উত্তরটা রয়ে গেল তালাবন্দির ঝুপড়িগুলির পেছনে। এই উদয়নপল্লী আমরা পুরোটা ঘুরে দেখলাম, এবং এই উদয়নপল্লীর বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে অস্থায়ী বাড়ি এবং সেখানে তালা ঝুলছে। ফলে সন্দেহ হচ্ছে যে সেখানে কি বাংলাদেশি নাগরিকরা ছিলেন, যারা এখন এসআইআর আতঙ্কে সব ছেড়ে ছুড়ে পালিয়ে যাচ্ছেন। তবে এলাকার স্থানীয়রা স্থির করে দিচ্ছেন এই বাড়িতে বাংলাদেশি নাগরিক ছিলেন, বিক্রি করে তিনি পালিয়ে গেছেন। ক্যামেরা দীপঙ্করের সঙ্গে সুমন, TV9 বাংলা, উদয়নপল্লী, কলকাতা। আর এবার যে খবরে নজর রাখবো, তদন্তকারীদের নজরে আফগান নাগরিকদের ড্রাইভিং লাইসেন্স। ধৃত 3 আফগান নাগরিকের মধ্যে 2 জনের ড্রাইভিং লাইসেন্স বাজেয়াপ্ত। আরো বিস্তারিত এই বিষয়ে জানবো, আমাদের প্রতিনিধি সুপ্রিয় রয়েছেন, আমাদের আরো বিস্তারিত জানাবেন। সুপ্রিয়, দেখো ইতিমধ্যেই আমরা যেটা জানতে পারছি যে ভবানীপুর থানার হাতে যে 3 আফগান নাগরিক অবৈধভাবে ভারতবর্ষে থাকা বা অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার হয়েছিল, তাদেরকে ইতিমধ্যেই কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন তারা নিজেদের হেফাজতে নিয়েছে এবং হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে বা ইতিমধ্যেই কিন্তু 3 জনের মধ্যে 2 জনের ড্রাইভিং লাইসেন্স বাজেয়াপ্ত করেছেন তদন্তকারী আধিকারিকরা। এবং সেক্ষেত্রে যেটা আমরা সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের তরফ থেকে সূত্র মারফত জানতে পারছি যে বেলতলা থেকে এই 2 জন আফগান নাগরিক তাদের ড্রাইভিং লাইসেন্স ইস্যু হয়েছিল, কিন্তু সেক্ষেত্রে এই ড্রাইভিং লাইসেন্স তৈরি করার ক্ষেত্রে তারা কেওয়াইসি হিসাবে কি কি নথির ব্যবহার করেছিলেন সেটাই কিন্তু এখন জানতে চাইছে তদন্তকারীরা। আর সেই কারণে কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের তরফ থেকে বেলতলা মোটর ভেহিকলসে ইতিমধ্যেই চিঠি দিয়ে সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়েছে। তার পাশাপাশি আরো একটি বিষয় আমরা যেটা জানতে পারছি যে এই 3 জন আফগান নাগরিক যারা ভারতে অবৈধভাবে বসবাস করছিলেন, তারা যে মোবাইল নাম্বার ব্যবহার করতেন সেই
মোবাইলের সিম নেওয়ার ক্ষেত্রেও কিন্তু তারা বেশ কিছু নথিপত্র জমা করেছিলেন। আর সেই কারণেই এই মোবাইলের সিম পাওয়ার ক্ষেত্রে তারা যে সমস্ত নথিপত্র জমা করেছিলেন সেগুলো জানার জন্য ইতিমধ্যেই সার্ভিস প্রোভাইডারের সঙ্গে যোগাযোগ করে তাদের কাছ থেকেও কিন্তু বিস্তারিত তথ্য জানতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা। অর্থাৎ যে সমস্ত নথিপত্র তারা ব্যবহার করেছিলেন সেগুলো সবটাই কি ভুয়ো, নাকি সেগুলোকে কোনোভাবে ম্যানিপুলেট করা হয়েছিল, যদি করা হয়ে থাকে কিভাবে কাদের সাহায্যে করেছিলেন, সেই সমস্ত বিস্তারিত তথ্যই কিন্তু এখন হাতে পেতে চাইছেন এই তদন্তের ক্ষেত্রে সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের আধিকারিকরা। ধন্যবাদ সুপ্রিয়। কেন্দ্রীয় সরকারের জন্যই নাকি রাজ্যে তৃণমূল সরকার টিকে আছে, বিস্ফোরক অভিযোগ নন্দীগ্রামের বিজেপি জেলা পরিষদ সদস্য অরূপ জানা। দুর্নীতির অভিযোগে মন্ত্রী আমলারা জেলে, তবুও কেন্দ্রীয় সরকারের সহযোগিতাতেই নাকি তৃণমূল সরকার টিকে রয়েছে বলে দাবি করছেন শুভেন্দুগড়ের বিজেপি নেতা। আগে এরকমই অভিযোগ শোনা গিয়েছিল বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলির গলায়। শুভেন্দু অধিকারী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দিয়ে যেমন বলাচ্ছে, এখানে নন্দীগ্রামে অরূপ বাবুদের মতো দাদার অনুগামীদেরও দিয়ে এই কথা বলাচ্ছে, যাতে কেন্দ্রীয় বিজেপি শতপ্রণোদিতভাবে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে গিয়ে প্রতিহিংসা পরায়ণ হয়ে বাংলার উপরে ঝাঁপিয়ে পড়ে। একটা সহজ সরল একটা সম্পর্ক তা স্বীকার করছে তৃণমূলের নেতামন্ত্রীরা, আবার বিজেপির নেতামন্ত্রীরা। এটা অস্বীকার করার কিছু না, সবাই জানে তৃণমূল বিজেপির যে সেটিং আছে সে সেটিংটা শুধু তৃণমূল বিজেপির নেতামন্ত্রীদের মধ্যে সীমাবদ্ধ নয়, পশ্চিমবাংলার জনগণের এবং জনমানসের মধ্যে সেটা ছড়িয়ে পড়েছে, সেটা বাস্তবতা উপলব্ধি করেছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দিয়ে ওসব কথা বলালো কে? সেটা বিজেপি তো আর কান পাতলে শোনা যাচ্ছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাকে দিয়ে ওই কথাগুলো বলালো কে? দিল্লির বিজেপি দিল্লির বিরুদ্ধে কে বলালো? বিজেপির মধ্যে তো একটু কান পাতলে ফিসফাস করলে শোনা যাচ্ছে যে আপনি বলুন আমরা পেছনে আছি। ফলে বিজেপির মধ্যে থেকেই বিজেপির যারা এই বিষয়টা দেখেছেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দিয়ে এটা এখন বলিয়ে দেয়া হোক। অভিজিৎ বাবুর গলায় যে হতাশা, স্বপ্নভঙ্গের বেদনা, এটা তো তাঁর একার নয়, তাঁর সুর সরকার, সুর অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কিন্তু স্বরটা কার? তো সেটা তো বিজেপির মধ্যে কান পাতলে শোনা যাচ্ছে। টিভি9 বাংলার খবরে জোর, ত্রাতার ভূমিকায় প্রশাসন, বাইক এবং টোটোয় করে হাসপাতালে রোগী নিয়ে যাচ্ছে পুলিশ। শনিবার থেকেই বন্ধ আরামবাগের রামকৃষ্ণ সেতুতে যান চলাচল, সেই খবর দেখিয়েছি আপনাদের। আরামবাগ সহ হুগলির বড় অংশের সঙ্গে দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামের যোগাযোগ বন্ধ। রামকৃষ্ণ সেতুর উপর দিয়ে চলছে না অ্যাম্বুলেন্সও। অবশেষে ত্রাতার ভূমিকায় আরামবাগ থানার পুলিশ রোগীদের হাসপাতালে নিয়ে যেতে 10টি বাইক অ্যাম্বুলেন্স, 2টি টোটো অ্যাম্বুলেন্স পরিষেবা চালু প্রশাসনের তরফে। আমরা আমাদের আরামবাগ থানার তরফ থেকে টোটো অ্যাম্বুলেন্স এবং বাইক অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছিলাম। সকাল থেকে প্রায় 300-র উপর পেশেন্ট যারা মানে লাইফ সাপোর্টে আছে কিংবা প্রেগনেন্ট কিংবা ডেলিভারি অন দ্য ভার্জ অফ ডেলিভারি, তারা সকলে এটা অ্যাভেল করেছে। এবং যে টোটো ড্রাইভার আজকে সে নিজে আমাকে বলেছে যে স্যার এত বড় মানে আশীর্বাদ, আমি এই যে পরিষেবা দিতে পারছি আপনাদের জন্য, এটার জন্য আপনাদের কাছে আমি ধন্য। কারোর কোথাও কোনো অসুবিধা না হয় সেই জন্য আমরা এক্সট্রা ফোর্স আমাদের মাননীয় এসপি স্যার ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার থেকে পাঠিয়ে দিয়েছে। আগামীকাল জলপাইগুড়ির কোটাপাড়া চা বাগানে ক্রেশ হাউস উদ্বোধন করার কথা। আজ ক্রেশ পরিদর্শনে গিয়ে চা বাগানের শ্রমিকদের বিক্ষোভের মুখে বানারহাটের বিডিও এবং অন্যান্য সরকারি আধিকারিকরা। শ্রমিকদের অভিযোগ, ক্রেশ হাউসের কাজে শুধুমাত্র একটি স্বনির্ভর গোষ্ঠীর 10 জন কর্মী নেওয়া হচ্ছে, যা তারা মানতে নারাজ। শ্রমিকদের আরও দাবি, চা বাগানের প্রতিটি স্বনির্ভর গোষ্ঠীর অন্তত 1 জন করে কর্মীকে নিয়োগ করতে হবে। শ্রমিকদের হুঁশিয়ারি, যদি এই দাবি না মানা হয় তাহলে মুখ্যমন্ত্রীর উদ্বোধনের পর ক্রেশ হাউসে তারা তালা ঝুলিয়ে দেবেন। নিয়ে সমস্যা হচ্ছে, সমস্যাটা মিটে গেছে। পরিকাঠামো অলরেডি এগুলো এনবিডির তরফ থেকে করেছে, আমরা দেখছি, চেক করে দেখছি, কোথাও কোনো খামতি থাকলে সেটা আমরা অবশ্যই উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবো। গোটা রাজ্যে আমরা দেখছি যে এসআইআর আতঙ্কে মানুষের মৃত্যুর ঘটনা ঘটছে, কিন্তু আজকে জানো তো হঠাৎ করে একটা অন্যরকম অভিযোগ পেলাম মেমারির দিক থেকে। সেটা হচ্ছে এসআইআর এর কাজের চাপে এক বিএলওর মৃত্যুর ঘটনা ঘটেছে। সেটাই বরং দর্শকদের একটু তুলে ধরি। মেমারির চক বলরামপুর 278 নম্বর বুথের বিএলও নমিতা হাসদা, তার মৃত্যু হয়েছে।
এসআইআর এর কাজের চাপেই তার ব্রেন স্ট্রোক হয়ে মৃত্যু বলে দাবি পরিবারের। মা কিছু মাঝে মাঝে ফোন করছিল যে যেরকম বুঝতে পারছি না আমি কি না কি, কালকে তো মানে স্ট্রোক হয়েছিল বলেছে আমাকে, আমি তো এসেছি। মা কিসের কাজ করছে? মা অঙ্গনওয়াড়িতে কাজ করে। হ্যাঁ, এখন কিসের কাজ করছে? আমার ওই এসআইআর করছিল, বিএলও কাজ বলছিল, বুঝতে পারছে না কিছু, মাথাতে চাপ, এরকম এত চাপ নিতে পারবে না। এসআইআর ফর্ম বিলি করতে গিয়ে প্রচুর চাপ দেওয়া হচ্ছিল, বাড়িতে বলতো যে এত পার্সেন্ট বিলি করতে হবে, এত পার্সেন্ট বিলি করতে হবে। আমি বলছি অত চাপ নিও না, তো চাপে পড়ে সন্ধ্যে পর্যন্ত বিলি করা হচ্ছিল। যে সন্ধ্যের দিকেই হয়েছে। এটা কি হয়েছে? ও ব্রেন স্ট্রোক হয়ে গেছে। মেমারিতে বিএলওর মৃত্যুর দায় নির্বাচন কমিশন এবং বিজেপির ঘাড়ে চাপালো তৃণমূল কংগ্রেস। এত তাড়াহুড়ো করে কেন এসআইআর বাংলায়? কমিশনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন কুণাল ঘোষের। বিজেপির বিরুদ্ধে বিএলওদের উপর চাপ সৃষ্টি করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ঘুরিয়ে বিএলওদের উপরে চাপ সৃষ্টির পাল্টা অভিযোগ বিজেপিরও। নির্বাচন 2-2.5 মাসের মধ্যে বলছে করতে হবে। আরে ফর্ম ছেপে আসেনি, বাংলা ফর্ম ছেপে আসেনি, বিএলওদের বলা হচ্ছে সারাদিন ঘুরে বেড়াও। ফলে এই ধরনের, তার মধ্যে বিজেপির রাজনৈতিক চাপ, এই করতে গিয়ে সাধারণ নাগরিকরা যেমন অস্তিত্বের সংকটে পড়ছেন, আবার বিএলও যারা তারাও একটা চাপে পড়ে যাচ্ছেন। আর জাতীয় নির্বাচন কমিশনটা একটা যমরাজের দপ্তরের ভূমিকা পালন করছে। প্রেশার কে দিয়েছে আমাদের জানেন। প্রত্যেকজন বিএলএর ক্ষেত্রে কটা বাড়ি পড়ে আপনারা একটু হিসাব করে নিন, আর ভোটার কত এক একটা বুথ প্রতি। প্রেশার যারা দিচ্ছে উত্তর তারা দিতে পারবেন। আমরা কোনো প্রেশার, আমরা তো বহু জায়গায় কাছে পৌঁছতে পারছি, গেলেই 12 জন। তৃণমূল বলছে এসআইআর হতে দেবো না, তৃণমূল সব জায়গায় ক্যাম্প খুলে বসে রেখেছে, গ্রামের মধ্যে ক্যাম্প করছে, থ্রেট করছে। কত মানুষ অত্যাচার সহ্য করবে। অনেক বিএলএ তো আমাদের কাছে অসহায়তা প্রকাশ করছে যে কাল থেকে না বেরোবো, বাড়ি বাড়ি যাবো বলে। আপনাদের যেতে হবে না, আমরাই করে দিচ্ছি। তো এই পরিস্থিতি বাংলার অন্য কোনো জায়গায়, দেশের অন্য জায়গায় নেই, পশ্চিমবঙ্গে আছে। এটা সৌভাগ্য কি দুর্ভাগ্য জানা নেই, তবে নির্বাচন কমিশন আশা করি কয়েকদিনের মধ্যে ব্যাপারটা ব্যবস্থা নেবেন, কারণ আমরাও কমপ্লেন করেছি। এই চাপটা শুধুমাত্র যে নমিতা হাসদার উপরে আছে তা নয়, আমাদের রাজ্যে যে প্রায় 90,000 মতো বিএলও কাজ করছেন, শিক্ষক শিক্ষিকা এবং সরকারি কর্মচারী, তাদের প্রত্যেকের উপরই আছে। মূল চাপটা এসে আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে শাসক দলের কাছ থেকে তারা প্রচন্ডভাবে বিএলওদের চাপে রেখেছে বেআইনি কাজ করার জন্য, অনিয়মের কাজ করার জন্য। একইভাবে প্রধান বিরোধী দল যারা আছে, এই যে শুভেন্দু বাবু বিরোধী দলনেতা, বারবার করে বিএলওদের হুমকি দেখাচ্ছেন। বিহারের উদাহরণ টেনে বারবার করে হুমকি দেখাচ্ছেন, জেলে ভরে দেবো, অমুক করে দেবো। এই দুটো তরফেই চাপটা বেশি, কিন্তু মানে কাজের চাপ যতটুকু হয় মানে সেটা করে নেওয়া যায় কাজটা, কিন্তু যদি এইভাবে মানে রাজনৈতিক চাপটা এত বেশি পরিমাণে চলে আসে না, তখন মানুষের মনে এমনিতেই একটা আলাদা ধরনের রিয়াকশন হয়। আমরা দাবি করছি আপনাদের চ্যানেলের মাধ্যমে যে নমিতা হাসদাকে 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। নির্বাচন কমিশনের নিয়ম, বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম দিয়ে আসবেন বিএলওরা। একবার নয়, 3 বার যেতে হবে। সেই নিয়ম চুলোয় দিয়ে রাস্তায় টেবিল পেতে কেউ তৃণমূলের ক্যাম্প থেকে, কেউ আবার তৃণমূল নেতার বাড়িতে বসে ফর্ম বিলি করছেন। কমিশন ইতিমধ্যে 8 বিএলওকে শোকজ করেছে, কিন্তু ঘুম ভাঙেনি বাকিদের। এভাবে স্বচ্ছ তালিকা কি আদৌ তৈরি হবে, প্রশ্ন তুলছে বিরোধীরা। 6 নভেম্বর TV9 বাংলা খবর দেখাতেই কড়া নির্বাচন কমিশন। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় পলসা গ্রামে টেবিল চেয়ার পেতে ফর্ম বিলি করছিলেন বিএলও শ্যামল সেনাপতি। যুক্তি ছিল, নিয়ম বহির্ভূত হয়ে যাচ্ছে ইলেকশন কমিশনের নিয়ম অনুযায়ী। এখন সেক্ষেত্রে বহির্ভূত হয়তো হচ্ছে, কিন্তু আমাকে কাজটাও তুলতে হবে তো। 1465 ভোটার একা বিএলও। নিয়ম ভাঙায় বিএলওকে শোকজ AERO তথা BDOর। শ্যামল সেনাপতির মতো 8 বিএলওকে শোকজ করেছে নির্বাচন কমিশন। তারপরেও কি পথে এলেন বিএলওরা? উত্তর না। অনিয়মের ছবি দক্ষিণ হাওড়ার উনসানি সর্দার পাড়ায়। পাড়ার ক্লাবে তৃণমূলের ভোট রক্ষা শিবির, সেই শিবিরে বসেই ফর্ম বিলি বিএলওর। প্রশ্ন করতেই যুক্তি তৈরি বিএলও শেখ খাজা খৈরুল ইসলামের। সব অসহায় গরিব মানুষ, আমি বলুন বাড়ি গেলাম, ওনারা বলেন ক্র্যাপটায় বসে আপনি শর্টিং করে নিন, আমরা গিয়ে নিচ্ছি। মানে এসআইআর সহায়তা কেন সেইখানে আপনি রয়েছেন? না, এটা আমার কোনো জানা নেই। দক্ষিণ 24 পরগনার পোলের হাটে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসেই ফর্ম বিলি বিএলওর। ভোটারদের ভিড় সেখানে। সরব ভাঙড়ের ISF বিধায়ক নওশাদ সিদ্দিকী। বিএলওগুলো কি যেন শাসক দল ঘিরে নিয়েছে, চরম অনৈতিক কাজ। প্রধানের বাড়ির সামনে বসে যে বিএলও সে ভালো করেই জানে এটা প্রধানের বাড়ি, তারপর ওখানে থেকে বিলি করছে। এখন ভোটার লিস্টে তো নাম বিভিন্ন রকম আছে, সাজানো নেই, পাড়া ওয়াইজ নেই, কিন্তু আমি পাড়ায় গিয়ে
এই ফর্মগুলো শর্টিং করছি যাতে দিতে সুবিধা হয়। পঞ্চায়েত প্রধানের বাড়ি আপনি জানেন? হ্যাঁ জানি। তো তাহলে আপনি এই জায়গাটাই বাঁচলেন? আমার সুবিধা হয়েছে। এসআইআর ফর্ম বিলি করার দায়িত্ব হচ্ছে বিএলওদের। এটা খোঁজখবর নেবে ইলেকশন কমিশন। এখন উঠোনে বসে বিলি হচ্ছে কি দাওয়ায় বসে বিলি হচ্ছে কি ঘরে বসে বিলি হচ্ছে এটা তো আমাদের জানা নেই। কাটোয়ার 19 নম্বর ওয়ার্ডে একটি বাড়ির বাইরে বেশ ভিড়। কেন? কারণ বিএলও বাড়ি বাড়ি না গিয়ে একটি বাড়িতে বসেই ফর্ম দিচ্ছেন। শাসক দল ছাড়া অন্য দলের বিএলও ওখানে নেই। ক্যামেরা দেখে বিএলও ধা কারো বাড়ি না গিয়ে এক জায়গায় বসে ফর্ম বিলি করছেন। উত্তরবঙ্গেও একই ছবি। ধূপগুড়ি পুরসভার 2 নম্বর ওয়ার্ডের চেয়ার টেবিল পেতে ফর্ম বিলি বিএলওর। টিভি9 বাংলার ক্যামেরায় ধরা পড়তেই সাফাই বিএলওর। এক জায়গায় বসে করছি না, দেখুন এই বাড়ির ফ্যামিলিতে আসছি। হ্যাঁ, এবার কাগজের বোঝাটা আমার 2500-এর প্রায় কাছাকাছি কাগজ। এবার তার সাথে রেজিস্টার আছে, বাকি সব সরঞ্জাম আছে। তো এতগুলো আমি ব্যাগে নিয়ে ব্যাগের থেকে বার করবো, একজনকে দিচ্ছি এবং পাশের বাড়ি থেকে 2-1 জন চলে আসছে। তাহলে আমি এটা কি করব, মানে কিভাবে আমি প্রসেসটা এগোবো? উনি এক জায়গায় বসে এভাবে বিলি করছে এবং সাধারণ মানুষের অনেক অভিযোগও আমার কাছে এসেছে যে আপনারা কি এটা ভিডিও এসডিও কে জানাবেন? আমরা জানতে বাধ্য হব। অনিয়ম মেদিনীপুরেও নেপালি পাড়ায় চাটাই পেতে ফর্ম বিলি বিএলওর। বাড়ি বাড়ি ভিজিট করছি, অসুস্থতার কারণে আমি এখানে বসেছি। এবার পাবলিক এসে এখানে দেখতে চাইছি। একটাও বাড়িতে আমার যতক্ষণ এখানে দেখেছি একটাও বাড়িতে ভিজিট করে। নিয়মকে বুড়ো আঙুল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম 1 নম্বর ব্লকেও। বিএলওর বদলে ফর্ম বিলি বিএলওর আত্মীয়র। ভাইরাল ভিডিও। বিডিওর কাছে অভিযোগ দায়ের বিজেপির। এই ভিডিওতে যেটা রয়েছে, আমাদের বর্তমান শামসাবাদ অঞ্চলের তৃণমূল কংগ্রেসের প্রধান মান্নান বাবু, ওনার সঙ্গে বসে রয়েছেন প্রাক্তন উপপ্রধান সমর প্রামাণিক, যিনি সঞ্চিতা প্রামাণিকের আত্মীয় হিসেবে পরিচিত। তিনি প্রথম দিন থেকেই কাজকর্ম করছেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি নিয়ে। নির্বাচন কমিশন কতটা কড়া হলে বিএলওরা সিধে হবেন সে প্রশ্ন উঠছে। ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা।